বহুকাল ধরে লোহিত মৃত্যু নামক এক বিভীষিকা প্রেত ছায়ার মতো গ্রাস করেছিল সমগ্র দেশ। এমন মারাত্মক বা এমন বীভৎস প্লেগ আগে কখনো দেখা যায়নি। রক্তই ছিল তার অবতার, তার রাজকীয় শিলমোহর রক্তের সেই লোহিত বিভীষিকা। এর লক্ষণগুলি ছিল ভয়াবহ: তীব্র যন্ত্রণা, আকস্মিক মাথা ঘোরা এবং ত্বকের রন্ধ্র থেকে প্রবল রক্তক্ষরণ, যার অবশ্যম্ভাবী পরিণতি ছিল মৃত্যু। শিকারের শরীরে, বিশেষ করে মুখে ফুটে ওঠা গাঢ় লাল দাগগুলোই ছিল সেই প্লেগের অভিশাপ, যা তাকে তার সঙ্গীদের সাহায্য ও সহানুভূতি থেকে চিরতরে বিচ্ছিন্ন করে দিত। আর এই রোগের আক্রমণ, বিস্তার এবং পরিসমাপ্তি, পুরো ঘটনাটি ঘটত মাত্র আধ ঘন্টার মধ্যে। কিন্তু প্রিন্স প্রসপেরো ছিলেন সুখী, নির্ভীক এবং প্রজ্ঞাবান। যখন তার রাজ্যের অর্ধেক জনসংখ্যা মহামারীর করাল গ্রাসে নিশ্চিহ্ন হয়ে গেল, তখন তিনি তার দরবারের অভিজাত ও মহিলাদের মধ্য থেকে 1000 সুস্থ ও প্রাণবন্ত বন্ধুকে তার সান্নিধ্যে ডেকে পাঠালেন। তাদের নিয়ে তিনি একটি সুরক্ষিত দুর্গে গভীরে অবসরে চলে গেলেন। এটি ছিল একটি বিশাল ও জাঁকজমকপূর্ণ অট্টালিকা, যা রাজপুত্রের নিজস্ব খামখেয়ালি কিন্তু মহৎ রুচির পরিচায়ক। একটি শক্তিশালী ও উঁচু প্রাচীর এটিকে সম্পূর্ণরূপে ঘিরে রেখেছিল। এই প্রাচীরে ছিল লোহার দরজা। সভাসদরা ভেতরে প্রবেশ করার পর চুল্লি এবং বিশাল হাতুড়ি এনে দরজার খিলগুলো ঝালাই করে এমনভাবে বন্ধ করে দিলেন যে সেটা আর খোলার উপায় রইল না। তারা স্থির করলেন যে ভিতর থেকে হতাশা বা উন্মাদনার আকস্মিক তাড়নায় প্রবেশ বা প্রস্থানের কোনো পথই তারা রাখবেন না। দুর্গটি পর্যাপ্ত পরিমাণ রসদ দিয়ে ভর্তি করা হলো। এই ধরনের সতর্কতার সাথে সভাসদরা সংক্রমণের বিরুদ্ধে এক প্রকার স্পর্ধাই ঘোষণা করতে পারতেন। বাইরের জগৎ নিজের খেয়াল নিজেই রাখতে পারত। এর মধ্যে শোক করা বা চিন্তা করা ছিল মূর্খতা। রাজপুত্র আনন্দের সমস্ত উপকরণই সরবরাহ করেছিলেন। সেখানে ছিল ভাঁড়, ছিল তাৎক্ষণিক কবিতা রচনাকারী, ছিল ব্যালে নর্তকী, ছিল সুরকার, ছিল সৌন্দর্য, ছিল সুরা, এই সব কিছু, এবং নিরাপত্তা ছিল দুর্গের ভিতরে। আর বাইরে ছিল লোহিত মৃত্যু। এই কৃত্রিম স্বর্গরাজ্য প্রতিষ্ঠার পর তাদের ঔদ্ধত্যের চূড়ান্ত নিদর্শন হিসাবে আয়োজিত এক বিশাল উৎসবের দিকেই কাহিনী মোড় নেয়। তার স্বেচ্ছা নির্বাসনের পঞ্চম বা ষষ্ঠ মাসের শেষে, যখন বাইরের বিশ্বে মহামারীটি ভয়ঙ্করতম রূপে ছড়িয়ে পড়েছিল, তখন প্রিন্স প্রসপেরো তার 1000 বন্ধুর জন্য এক অভূতপূর্ব জাঁকজমকপূর্ণ মুখোশ উৎসবের আয়োজন করলেন। এই উৎসব ছিল বাইরের বিভীষিকার বিরুদ্ধে তার চূড়ান্ত অবজ্ঞা ও ঔদ্ধত্যের প্রকাশ। সেই মুখোশ নৃত্যের আসরটি ছিল এক বিলাসবহুল দৃশ্য। তবে তার আগে সেই কক্ষগুলোর কথা বলা প্রয়োজন যেখানে এটি অনুষ্ঠিত হয়েছিল। সেখানে ছিল 7টি কক্ষ, এক রাজকীয় সারি। অনেক প্রাসাদে এই ধরনের কক্ষগুলো একটি দীর্ঘ এবং সরল পথে সাজানো থাকে, যেখানে দরজাগুলো স্লাইড করে দেওয়ালের সাথে প্রায় মিশে যায়, ফলে পুরো বিস্তরটি দেখতে কোনো বাধা থাকে না। কিন্তু এখানে বিষয়টি ছিল সম্পূর্ণ ভিন্ন, যা ডিউকের কিম্ভূত রুচি থেকে প্রত্যাশিতই ছিল। কক্ষগুলো এমন অনিয়মিতভাবে সাজানো ছিল যে একেবারে একটির বেশি দেখা যেত না। প্রতি 20 বা 30 গজ অন্তর একটি তীক্ষ্ণ বাঁক ছিল, এবং প্রতিটি বাঁকেই ছিল এক নতুন প্রভাব। কক্ষগুলোর রং ও সজ্জা ছিল স্বতন্ত্র এবং প্রতীকী। পূর্ব প্রান্তের প্রথম কক্ষটি ছিল নীল রঙে সজ্জিত এবং এর জানলাগুলি ছিল উজ্জ্বল নীল। দ্বিতীয় কক্ষটির অলঙ্করণ এবং পর্দা ছিল বেগুনি রঙের।
এবং জানলার কাঁচও ছিল বেগুনি। তৃতীয়টি ছিল আগাগোড়া সবুজ এবং তার জানলাগুলোও তাই। চতুর্থটি সজ্জিত আলোকিত ছিল কমলা রঙে। পঞ্চমটি ছিল সাদা। ষষ্ঠটি ছিল ফিকে বেগুনি রঙের। এই প্রথম 6টি কক্ষে রঙিন কাচের জানলাগুলোর রং ঘরের সাজসজ্জার রঙের সাথে মিলে যেত। সপ্তম এবং শেষ কক্ষটি ছিল সম্পূর্ণ ভিন্ন ও উদ্বেগজনক। এটি একটি কালো মখমলের পর্দায় এমন আবৃত ছিল যা ছাদ থেকে দেওয়াল বেয়ে নেমে এসে একই উপাদানের কার্পেটের ওপর ভারী ভাঁজে পড়ছিল। কিন্তু শুধুমাত্র এই কক্ষের জানলার রং সাজসজ্জার সাথে মেলেনি। এর কাঁচগুলো ছিল গাঢ় লাল, গভীর রক্তবর্ণের। রক্তিম কাঁচের মধ্য দিয়ে যখন আগুনের আলো এসে কালো মখমলের ওপর পড়ত, তখন তা এক চরম নারকীয় আবেশ সৃষ্টি করত এবং প্রবেশকারীর মুখমণ্ডলে এমন এক বীভৎস ভাব ফুটিয়ে তুলত যে অতিথিদের মধ্যে খুব কমজনই সেই কক্ষে পা রাখার সাহস পেতেন। এই 7টি কক্ষের কোনোটিতেই কোনো বাতি বা মোমবাতি ছিল না। কক্ষগুলোর পাশে করিডোরে প্রতিটি জানালার বিপরীতে একটি করে ভারী ত্রিপদের ওপর আগুনের পাত্র রাখা ছিল। সেই আগুন থেকে নির্গত রশ্মি রঙিন কাঁচের মধ্য দিয়ে প্রবেশ করে ঘরগুলোকে উজ্জ্বলভাবে আলোকিত করত এবং অসংখ্য জমকালো এবং অদ্ভুত দৃশ্যের জন্ম দিত। কালো মখমলের সেই সপ্তম কক্ষে পশ্চিমের দেওয়ালের বিপরীতে দাঁড়িয়েছিল আবলুস কাঠের এক বিরাট ঘড়ি। এই ঘড়িটি ছিল সেই কৃত্রিম আনন্দের মাঝে মূর্ত মৃত্যুর এক শক্তিশালী প্রতীক। এর দোলকটি একঘেয়ে, ভারী এবং গম্ভীর শব্দে দুলত। প্রতি ঘন্টায় যখন মিনিটের কাঁটাটি পুরো পথ ঘুরে আসতো, তখন ঘড়ির পিতলের ফুসফুস থেকে এক স্পষ্ট, উচ্চ, গভীর এবং অত্যন্ত সুরেলা ধ্বনি বেরিয়ে আসতো। কিন্তু এর সুর এবং ঝোঁক এতটাই অদ্ভুত ছিল যে প্রতিবার ঘণ্টার ধ্বনি বাজার সময় অর্কেস্ট্রার সঙ্গীত শিল্পীরা তাদের বাজনা ক্ষণিকের জন্য থামাতে বাধ্য হতেন। নর্তকরা তাদের নাচ থামিয়ে দিত এবং পুরো আনন্দমুখর সমাবেশটির মধ্যে এক সংক্ষিপ্ত অস্থিরতা ছড়িয়ে পড়ত। ঘণ্টার ধ্বনি বেজে ওঠার সাথে সাথে অতিথিদের প্রতিক্রিয়া ছিল লক্ষণীয়। দেখা যেত সবচেয়ে চঞ্চল ব্যক্তিরাও ফ্যাকাশে হয়ে যেত এবং বয়স্ক ও শান্ত স্বভাবের মানুষেরা বিভ্রান্ত হয়ে কপালে হাত বুলিয়ে নিত। কিন্তু ঘণ্টার প্রতিধ্বনি মিলিয়ে যাওয়ার সাথে সাথেই এক হালকা হাসি পুরো সমাবেশে ছড়িয়ে পড়ত। সঙ্গীত শিল্পীরা একে অপরের দিকে তাকিয়ে এমনভাবে হাসত যেন তারা নিজেদের স্নায়বিক দুর্বলতা এবং মূর্খতায় লজ্জিত। তারা ফিসফিস করে একে অপরকে শপথ করত যে পরবর্তী ঘণ্টার ধ্বনি তাদের মধ্যে কোনো অনুরূপ আবেগ তৈরি করতে পারবে না। কিন্তু 1 ঘন্টা পর যখন আবার ঘড়ির ঘণ্টা বাজত, তখন সেই একই অস্থিরতা, কাঁপুনি এবং চিন্তার পুনরাবৃত্তি ঘটত। প্রিন্স প্রসপেরোর রুচি ছিল অদ্ভুত এবং খামখেয়ালি, যা এই মুখোশ উৎসবেও প্রতিফলিত হয়েছিল। অতিথিদের পোশাকগুলো ছিল কিম্ভূত কিমাকার। বস্তুত অগণিত স্বপ্ন যেন 7টি কক্ষর মধ্য দিয়ে এঁকে বেঁকে চলেছিল। সেখানে ছিল আরবীয় কারুকার্যের মতো উদ্ভট অঙ্গভঙ্গি, উন্মত্ত কল্পনাপ্রসূত বিভিন্ন রূপ, ছন্দহীন বিলাসের প্রাচুর্য, সৌন্দর্যের সাথে কিম্ভূত আকারের মিশ্রণ এবং এমন কিছু যা শুধু ভয়ঙ্করই নয়, বিতৃষ্ণারও উদ্রেক করত। এই স্বপ্নরূপী মূর্তিগুলো কক্ষের মধ্যে দিয়ে এমনভাবে পাক খেয়ে ঘুরে বেড়াচ্ছিল যে তাদের চলনের সাথে কক্ষের রং মিলেমিশে একাকার হয়ে যাচ্ছিল, আর অর্কেস্ট্রার বন্য সুরকে মনে হচ্ছিল তাদেরই পদক্ষেপের পদধ্বনি। এই অবিরাম আনন্দ উল্লাসের ধারা চলতে থাকে মধ্যরাতের সেই ভয়াল মুহূর্ত পর্যন্ত, যখন ঘড়ির শব্দ
এক নতুন এবং আতঙ্কজনক উপস্থিতির সূচনা করে। যখন ঘড়িতে মধ্যরাত বাজার শব্দ শুরু হয়, তখন উৎসবের পরিবেশ বদলে গেল। এবার ঘড়ির 12টি ঘন্টা বাজার কথা, তাই চিন্তাশীল অতিথিদের ভাবনার জন্য আরও বেশি সময় ছিল। আর ঠিক তখনই শেষ ঘন্টার শেষ প্রতিধ্বনি মিলিয়ে যাওয়ার আগেই ভিড়ের মধ্যে অনেকেই এক নতুন মুখোশধারী মূর্তির উপস্থিতি সম্পর্কে সচেতন হয়ে উঠল, যা আগে কারো নজরে পড়েনি। এই নতুন অতিথির খবর ফিসফিস করে ছড়িয়ে পড়ার সাথে সাথে পুরো সমাবেশে প্রথমে অসন্তোষ ও বিস্ময় এবং অবশেষে ভয়, আতঙ্ক এবং ঘৃণার গুঞ্জন তৈরি হলো। সেই আগন্তুকের চেহারা এতটাই অদ্ভুত ছিল যে তা প্রিন্সের খামখেয়ালি রুচির সীমাও ছাড়িয়ে গিয়েছিল। মূর্তিটি ছিল লম্বা এবং শীর্ণ এবং পা থেকে মাথা পর্যন্ত কবরের পোশাকে আবৃত। তার মুখ ঢাকা মুখোশটি এতটাই নিখুঁতভাবে একটি শক্ত হয়ে যাওয়া শবদেহের মুখের মতো তৈরি করা হয়েছিল যে খুব কাছ থেকে পরীক্ষা করেও সেই ছলনা বোঝা কঠিন ছিল। কিন্তু পোশাকের সবচেয়ে ভয়াবহ দিকটি ছিল অন্য। সেই আগন্তুক স্বয়ং লোহিত মৃত্যুর রূপ ধারণ করেছিল। তার পোশাকে রক্তের ছোপ ছিল, তার চওড়া কপাল সহ পুরো মুখমণ্ডল সেই গাঢ় লাল বিভীষিকায় ছড়ানো ছিল। তাদের সবচেয়ে বড় ভয়ের এই উপহাস দেখে সমাবেশের সকলের মনে তীব্র আতঙ্ক, ভয় এবং বিতৃষ্ণার জন্ম হলো। যখন প্রিন্স প্রসপেরোর চোখ এই ভৌতিক মূর্তির ওপর পড়ল, তখন তাকে প্রথমে ভয় বা বিতৃষ্ণায় কেঁপে উঠতে দেখা গেলেও পরক্ষণেই তার কপাল ক্রোধে লাল হয়ে উঠল। পূর্ব প্রান্তের নীল কক্ষটিতে দাঁড়িয়েছিলেন প্রিন্স প্রসপেরো, আর তার চারপাশে সভাসদদের দিকে তাকিয়ে তিনি কর্কশ্বরে গর্জে উঠলেন, কে সাহস করে এই ধর্মদ্রোহী উপহাস দিয়ে আমাদের অপমান করার? ওকে ধরো আর ওর মুখোশ খুলে ফেলো, যাতে আমরা জানতে পারি সূর্যোদয়ের সময় কাকে ফাঁসিতে ঝোলাতে হবে। রাজপুত্রের আদেশ সত্ত্বেও এক অনামী আতঙ্কের কারণে কেউই সেই মূর্তিটিকে ধরার জন্য হাত বাড়াতে সাহস পেল না। মূর্তিটি এক ধীর এবং গম্ভীর পদক্ষেপে নীলকক্ষ থেকে বেগুনি, বেগুনি থেকে সবুজ, সবুজ থেকে কমলা, তারপর সাদা এবং সর্বশেষে ফিকে বেগুনি কক্ষে প্রবেশ করল। পুরো সমাবেশ ভয়ে দেওয়ালের দিকে সরে গেল, কিন্তু কেউ তাকে বাধা দিল না। অবশেষে সে আগন্তুকের অবাধ বিচরণ দেখে রাজপুত্রের ক্রোধ এবং নিজের ভীরুতার লজ্জা তাকে উন্মত্ত করে তুলল এবং তিনি একাই তাকে ধাওয়া করার সিদ্ধান্ত নিলেন। চূড়ান্ত সংঘাতের জন্য নির্ধারিত ছিল সেই আতঙ্কজনক সপ্তম কক্ষটি। ক্রোধ এবং নিজের ক্ষণিকের ভীরুতার লজ্জায় উন্মত্ত হয়ে প্রিন্স প্রসপেরো একটি খোলা ছোড়া হাতে 6টি কক্ষের মধ্যে দিয়ে দ্রুত ছুটে গেলেন। তার অতিথিরা মারাত্মক আতঙ্কে জমে যাওয়ায় কেউই তাকে অনুসরণ করল না। তিনি দ্রুত বেগে মূর্তিটি 3-4 ফুটের মধ্যে পৌঁছে গেলেন। যখন মূর্তিটি কালো মখমলের কক্ষের শেষ প্রান্তে পৌঁছালো, তখন সে হঠাৎ ঘুরে দাঁড়িয়ে তার অনুসরণকারীর মুখোমুখি হলো। একটা তীক্ষ্ণ আর্তনাদ শোনা গেল, ছোড়াটি ঝকঝক করে কালো কার্পেটের উপর পড়ে গেল এবং তারপরেই প্রিন্স প্রসপেরোর মৃত অবস্থায় সেই কার্পেটের উপর লুটিয়ে পড়লেন। এরপর হতাশার বন্য সাহসে উদ্বুদ্ধ হয়ে একদল উৎসবকারী কালো কক্ষে ছুটে গেল এবং সে আগন্তুককে জাপটে ধরল, যার লম্বা মূর্তিটি আবলুস কাঠের ঘড়ির ছায়ায় স্থির ও নিশ্চলভাবে দাঁড়িয়েছিল। কিন্তু যখন তারা হিংস্রভাবে সব বস্ত্র এবং শব্দের মতো মুখোশটি ধরে টান দিল, তখন তারা অবর্ণনীয় আতঙ্কে শ্বাসরুদ্ধ হয়ে আবিষ্কার করল যে এর ভেতরে
কোনো বাস্তব রূপের অস্তিত্ব ছিল না। তখনই সকলে স্বীকার করে নিল লোহিত মৃত্যুর উপস্থিতি। সে রাতে চোরের মতো নিঃশব্দে এসছিল। একে একে উৎসবকারীরা তাদের রক্তস্নাত উল্লাসের কক্ষগুলিতে লুটিয়ে পড়তে লাগলেন এবং প্রত্যেকেই তার পতনের হতাশাজনক ভঙ্গিতে মারা গেল। সর্বশেষে আনন্দমুখর অতিথির মৃত্যুর সাথে সাথে আবলুস খাটের ঘড়ির জীবনও নিভে গেল, ত্রিপদের আগুনও নিভে গেল, এবং অন্ধকার, ক্ষয় এবং লোহিত মৃত্যু সকলের উপর অসীম আধিপত্য বিস্তার করল।